ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস। আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যেটা বারবার বলছিলে যে স্যার পরিমিতির কিছু ক্লাস করান, তা পরিমিতির মধ্যে দেখো তিনটে কি চারটে চ্যাপ্টার আছে, চোঙ, শঙ্কু, গোলক আর আয়তঘন, আর একটা মিক্সিং চ্যাপ্টার আছে দেখবে। তা ওই চোঙের মধ্যে আমরা আজকে চোঙ চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। চেষ্টা করব এই চ্যাপ্টার সমস্ত যে ধারণাগুলো আমি কনসেপ্টটা ক্লিয়ার করার। তারপর এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক নয়, কিছু কিছু অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে, যেগুলো মোটামুটি পরীক্ষায় বারবারই পড়ে বা ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলি আমি সলভ করার চেষ্টা করব। আর দেখো ভিডিওটা কতটা বুঝতে পারো। ঠিক আছে, তা লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। পেজ নাম্বার দেখবে 146, কোষে দেখি সম্ভবত 8। ঠিক আছে, তাহলে প্রথমে দেখতে হবে চোঙটা আমার দেখতে কেমন। দেখো চোঙ হচ্ছে পাইপ বা এই যে লাইট দেখতে পাচ্ছ, একটা লাইট দেখতে পাচ্ছ, দেখো এই লাইট বা এই যে মার্কার, ঠিক আছে, এই টাইপের জাতীয় সমস্ত কিছু বা পাইপ, এই সমস্ত কিছুকে আমরা কি আখ্যা দেবো না, চোঙ আখ্যা দেবো। তাহলে চোঙটাকে যদি আমি একটা ছবির আকারে আঁকতে চাই তাহলে কি হচ্ছে না, দেখো এই হচ্ছে আমার চোঙ। মোদ্দা কথা ধরো এটা যদি আমি চোঙ বলি, তাহলে দেখো এর এই দিকে একটা গোলপাড়া আছে, এইটার দিকে একটা গোলপাড়া আছে, আর মাঝখানটা দেখো এই যে গোলপাড়া আছে। তা এটাই আমি আঁকার চেষ্টা করলাম চোঙটা। মনে রাখবে পরিমিতির চ্যাপ্টার বা জ্যামিতির যে চ্যাপ্টারগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে ছবিটা খুব ভালো করে মাথায় ঢুকাতে হবে যে ছবিটা কি বোঝাতে চাইছে। তাহলে প্রথমে হচ্ছে চোঙ। ঠিক আছে, চোঙের আমি ছবিটা আঁকলাম এই পাইপের মতো বা এই যে লাইটটা দেখতে পাচ্ছ লাইটের মতো। এইবার আমি বলতে চাইছি এই চোঙের কতগুলো পার্ট আছে দেখতে পাচ্ছি। দেখো এইখানে একটা তল রয়েছে যেটা কি সমতল, এই দিকে একটা তল রয়েছে এটা কি সমতল, আর এই সাইডের যে তলটা রয়েছে এটা কি তল, এটা বক্রতল। তাহলে আমি বলতে চাইছি এই যে তলটা, উপরের তলটা এটা হচ্ছে সমতল, এই নিচের তলটা এটা হচ্ছে কি সমতল, আর এই সাইডের তলটাকে আমি বলছি বক্রতল। তাহলে চোঙের কটা জিনিস পেলাম না, দুটো সমতল পেলাম আর একটা বক্রতল পেলাম। ঠিক আছে, এবার দেখো আমি প্রথমে এই যে ছবিটার সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আমি কিছু সূত্র মনে রাখবো। সূত্র যদি না মনে রাখা যায় তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুবই সমস্যা হবে। প্রথম আমি বলছি চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ। বৃত্তাকার তল কেন না, এই যে চোঙটা রয়েছে এই চোঙটা দেখো এই পেছন দিকটা দেখো বৃত্তের মতো। মনে রাখবে চোঙের দুদিকটা মানে শেষ পয়েন্ট আর শুরু, এই দুটো পয়েন্ট কিন্তু সবসময় বৃত্তাই হয়। এই বৃত্তাকার পথের তলের ব্যাসার্ধ, তাহলে ধরো এটা যদি একটা বৃত্তাকার হয় তাহলে এর ব্যাসার্ধ এই যে জায়গাটা, এটাকে আমি ধরছি আর নাম দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আর একক। মনে রাখবে অঙ্কেতে ইউনিট বা এককটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আর একক লিখলাম কেন না, এখানে মিটার সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো একক দেয়নি বলে একক লিখেছি। যখন অঙ্কে একক দেবে তখন এককটা সরিয়ে সেটা লিখব। উচ্চতা কি বোঝাতে চাইছে, ধরো এই পেনটা যদি চোঙ হয় তাহলে চোঙের এই শেষ প্রান্ত থেকে এই শুরু প্রান্ত, এই যে গোটাটা, এটাকে আমি কি বলছি না উচ্চতা নাম দিচ্ছি। তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা, এই গোটা জায়গাটা আমি উচ্চতা, যার নাম দিচ্ছি এইচ একক। ঠিক আছে, এইচ মানে হচ্ছে হাইট হলো। এইবার আমি বলতে চাইছি যে এর কি কি পাবো। দেখো একটা জিনিস আমি লিখেছি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই যে ধরো লাইটটা আমি দেখাচ্ছি, এই লাইটটার পার্শ্বতল বলতে কি এই যে গোটা দিকটা, এই যে পার্শ্বতল এর ক্ষেত্রফল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল এর সূত্রটা কি হবে না, এর সূত্রটা হচ্ছে 2 πr h এত বর্গ একক। 2 πr h এত বর্গ একক এর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিটা কীরকম দেখতে গো, ভূমিটা হচ্ছে বৃত্তাকার দেখতে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় না, বৃত্তের ক্ষেত্রফল হয় πr² বর্গ একক। তাহলে এটাই হবে ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। ঠিক আছে, এইবার তারপর কি লিখেছি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ব্যাপারটা বুঝতে পারলে। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি না এই চোঙটার সাইডের ক্ষেত্রফলটা হয়েছে। ভূমির ক্ষেত্রফল কি মানে এই দিকে πr² আছে, ওপরের দিকেও πr² আছে, নিচের দিকে πr² আছে, ওপরের দিকেও πr² আছে। আর কি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে না, এই পার্শ্বতলটা বোঝাচ্ছে, ওপরের তলটা বোঝাচ্ছে, নিচের তলটা বোঝাচ্ছে, মানে গোটা পার্শ্বতল, ওপরের তল আর নিচের তল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমি জানি 2 πr h। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 πr h প্লাস নিচের ক্ষেত্রফলটা হচ্ছে πr², ওপরের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে দুটো πr² যোগ হয়ে গেল 2 πr²। দেখো এখান থেকে 2 πr কমন নিলে এখানে পড়ে থাকছে h প্লাস r,
2 পাই আর যদি কমন নেওয়া হয় এইচ প্লাস আর, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল 2 পাই আর কমন গিয়ে হলো এইচ প্লাস আর এত বর্গ একক হয়েছে। তারপর হচ্ছে আয়তন। কোনো জিনিসের আয়তন বলতে কি বোঝায় না এই গোটা জিনিসটার মধ্যে কতটা পদার্থটা আছে, কতটা এই পদার্থটা আছে। ধরো কোনো জিনিস এই ক্ষেত্রে দেখবে কোনো জিনিসকে ডোবানো হচ্ছে জলে, কখনো গলানো হচ্ছে। এই ডোবানো হচ্ছে জলে মানে কি এর আয়তন বার করা, মানে এর মধ্যে কতটা পদার্থ আছে। বা গলানো হচ্ছে মানে এইটাকে গলিয়ে মানে একটা সোনার কানেরকে গলিয়ে একটা অন্য কিছু করা হচ্ছে, তখন কি হবে গলানো মানেও কিন্তু তার আয়তন, মানে তার মধ্যে কতটা পরিমাণ পদার্থটা আছে। তাহলে এর ক্ষেত্রফল কী হবে না পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে আয়তন। এর একক কী হবে, এর একক হবে ঘন একক, ঠিক আছে, বা কিউবিক একক, ঠিক আছে। এরপর হচ্ছে ফাঁকা চোঙ। এবার দেখো এটা হচ্ছে নিরেট চোঙ হলো, মানে এই চোঙটার মধ্যে দেখো এই যে চোঙটা দেখালাম এই চোঙের মধ্যে দেখো কোনো ফাঁকা নেই এই চোঙটা, ঠিক আছে। এবার হচ্ছে আমি ফাঁকা চোঙ। ফাঁকা চোঙ বলতে কী বোঝাচ্ছে, এটা একটা গ্লাস, ঠিক আছে। তাহলে এই গ্লাসের দেখো গ্লাসটা একটা চোঙ, কিন্তু গ্লাসে দেখো ভেতর দিকে একটা তল আছে, বাইরের দিকে একটা তল আছে, দেখো গ্লাসটা কিন্তু ফাঁকা। তাহলে এটাকে আমি কি বলবো না ফাঁকা চোঙ। তাহলে এই ধরনের জিনিসকে বস্তুকে ফাঁপা পাইপ যেগুলো দেখতে পাও সেগুলো বলতে পারো যে ফাঁকা চোঙ। তাহলে তার ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। ফাঁপা চোঙের ছবিটা বুঝতে হবে আগে, ঠিক আছে। তাহলে ফাঁকা চোঙের দেখো কি হবে না দুটো ওপরে থাকবে, দেখো আমি পাইপটা আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে। ফাঁপা চোঙের এই দেখো এইটা, দেখো এর যদি এই সেন্টার মাঝখানে ধরি তাহলে এখান থেকে ভেতরের দিকে একটা ব্যাসার্ধ হবে, এখান থেকে বাইরের দিকে একটা ব্যাসার্ধ হবে, ঠিক আছে। আর হাইটটা সেমই থাকবে। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে এইখানে দেখো অন্তর ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটুকু হচ্ছে R1, আর বহির ব্যাসার্ধ মানে এখান থেকে এতটা, সেটা হবে কত R2, ঠিক আছে। তাহলে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কটা হবে না ভেতরের দিকে একটা বক্রতল হবে, দেখো এটা ভালো করে চোঙটা বোঝো, এর ভেতরের দিকে একটা বক্রতল হবে, বাইরের দিকে একটা বক্রতল হবে। তাহলে ভেতরের দিকে যখন বক্রতল হবে তখন আমার বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ। তাহলে ভেতরের দিকে যখন বক্রতল হবে তখন কি হবে 2 পাই R1 এইচ, ঠিক, কেন ভেতর দিকে ব্যাসার্ধ R1 ধরেছি। আর বাইরের দিকে কি হবে না বাইরের দিকে হবে 2 পাই R2 এইচ, এই দুটোর কি হবে যোগ হবে। ভেতরের দিকে R1 ব্যাসার্ধ ধরেছি আর বাইরের দিকে R2 ব্যাসার্ধ ধরেছি। আর আমার কি জানি না পার্শ্বতলের ক্ষেত্রফল আমি সূত্রটা শিখে গেছি 2 পাই আর এইচ। তাহলে এই দুটো হয়ে গেল, আর এর জায়গায় একটা R1 বসেছে, একটা R2 বসেছে। তাহলে এখান থেকে দেখো 2 পাই এইচ যদি কমন নাও তাহলে R1 প্লাস R2, ঠিক আছে। তাহলে R1 প্লাস R2 হয়ে গেল কি না তোমার ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই এইচ R1 প্লাস R2 হয়েছে। এবার যদি বলে যে ফাঁকা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র যখনই থাকবে তখন কি বোঝাচ্ছে, আমি আগেরটাও বললাম যে যখন বক্রতল হবে তখন এই যে পাশেরটা, যখন বক্রতল হবে শুধু সাইডটা, সমগ্র মানে ওপরটাও নেবে নিচেরটাও নেবে। তাহলে এই ওপরটা বলতে এই যে জায়গাটা এর ক্ষেত্রফল, রিংটার ক্ষেত্রফল, আবার এইখানে এই রিংটার ক্ষেত্রফল, ভালো করে বোঝো। তাহলে পার্শ্বতল তো আছেই, তার সঙ্গে এই রিংটার ক্ষেত্রফল কী হবে না দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল হবে কি হবে না, বড় এই যে রিংটা বলছি রিংটার ক্ষেত্রফল, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কী হবে না বড় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই R2 স্কোয়ার, আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কী হবে পাই R1 স্কোয়ার। তাহলে ওদের মধ্যে যদি বিয়োগফল হয় সেটাই হয়ে যাবে আমার এই রিংটার ক্ষেত্রফল, ঠিক। তাহলে এখানে বিয়োগফল মানে কত পাই কমন যাবে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এবার এটা ওপর দিকে হলো, নিচের দিকেও হবে, তাহলে নিচের দিকে এটা কী হবে 2 গুণিতক হয়ে যাবে 2 পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। তাহলে ফাঁপা চোঙের আয়তন হবে 2 পাই, এই আগেরটা তো থাকবেই R1 প্লাস R2, মানে তোমার বক্রতল তো থাকবেই তার সঙ্গে এটা যোগ হবে প্লাস 2 পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। বুঝতে পারলাম, মানে ফাঁকা চোঙের ক্ষেত্রে বক্রতলের যা ক্ষেত্রফল সেটা তো হবেই, তার সঙ্গে সমগ্রতল বলতে ওপরের একটা রিং নিচের একটা রিং। মানে এই যদি গ্লাসটা আমি বোঝাই, দেখো এই যে রিংটা এই যে বেদটা এই বেদটার ক্ষেত্রফল কী করে পাবো না এইখান থেকে ভেতরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বাইরের পরিধি, ঠিক আছে। তাহলে এই যে গল্পটা সেটাই হচ্ছে আমার কি হয়ে যাবে তার সমগ্রতলের
ফাঁকা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়েছে। আর কি আছে না ফাঁকা চোঙের আয়তন। তাহলে ফাঁকা চোঙের আয়তনটা কি হবে না দেখো ফাঁকা চোঙের আয়তন বলতে যে বাইরের দিকের আয়তন আর ভেতর দিকের আয়তন এই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে বাইরের দিকের আয়তন কত না বাইরের দিকের আয়তন হচ্ছে পাই আর 2 তার স্কোয়ার এইচ, আর ভেতর দিকে আয়তন কত না পাই আর 1 স্কোয়ার এইচ, এদের বিয়োগফল। তার মানে পাই আর এইচ কমন নাও আর 2 স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে পাই এইচ আর 2 স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার, পাই এইচ আর 2 স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার। তাহলে গোটা গল্পটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে ধরলাম চোঙের ভূমির বক্রতলের ক্ষেত্রে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা বলো আমার সঙ্গে 2 পাই আর এইচ। তার ভূমির ক্ষেত্রফল মানে ভূমিটা বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে না এই যে পার্শ্বতল প্লাস ভূমির ক্ষেত্রফল দুটো যোগ হবে, তাহলে সেখান থেকে যোগ হয়ে মানে দুটো ভূমি একটা ভূমি যোগ হয়ে কি হলো না 2 পাই আর এইচ প্লাস আর, এটা কীভাবে এলো আমি দেখালাম। তারপর কী হবে আয়তন হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ হবে। ফাঁপা চোঙ, এবার ফাঁপা চোঙের ক্ষেত্রে আমি এইমাত্র দেখালাম যে একটা ভেতরের দিকের বৃত্তের ভেতরের দিকের ক্ষেত্রফল আর একটা বাইরের দিকের ক্ষেত্রফল, সেটা যোগ হয়ে এইটা হচ্ছে, ঠিক আছে। আর সমগ্রতল, তাহলে সমগ্রতল হচ্ছে এই পার্শ্বতলটা তো থাকবেই, এই গল্পটা তো থাকবেই সমগ্রর মধ্যে, বক্রতল তো থাকবেই, তার সঙ্গে এই রিংটা আর এই রিংটা, সেটা হচ্ছে এইটা হলো তার ক্ষেত্রফল। আর ফাঁপা চোঙের আয়তন কত হবে না ফাঁকা চোঙের আয়তন হবে পাই আর এইচ আর 2 স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার। এই হচ্ছে আমাদের এই কটা সূত্র, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা বইয়েতেও সূত্রগুলো আছে, ঠিক আছে। এরপর আমরা অঙ্কে এই সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে আমরা দেখব। দেখো কি কোষে দেখি 8 পেজ নাম্বার 146 আমরা সূত্রগুলো সব শিখলাম। এবার এই পেজের দেখো 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক পড়ে, যেগুলো মেনলি ইম্পর্টেন্ট সেগুলি করানোর চেষ্টা করছি, কারণ খুব পরীক্ষা তোমাদের খুব কাছে, তাই সব করানো হয়তো সম্ভব হবে না, ইম্পর্টেন্টগুলো তবে আমি করে দিচ্ছি। বলছি একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে হবে। পিলার দেখো, পিলার কিন্তু চোঙ মনে রাখবে, দেখতে দেখো ইমাজিন করো যে তোমাদের ঘরের বা বাড়ির যে পিলারগুলো তৈরি করা হয়, কিছু 4 চৌকো তৈরি করা হয় পিলার, কিন্তু কিছু পিলার গোলাকার হয়, ঠিক আছে। বৃত্তাকার পিলার এখানে বলে দিয়েছে হয়েছে। বলছে করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। তাহলে এই যে কী বলে যে ঘন ডেসিমিটার মানে কী বার করতে হবে, ঘন আছে মানে আয়তন বার করতে হবে, ঠিক আছে। এবার তারপর একটা বলেছে যে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে খরচা হলে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে, এটা পরের পার্ট, আগে ওইটা দেখি, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলেছে না পিলারের ব্যাস বলেছে, তাহলে অতএব পিলারের ব্যাস কি বলেছে না 5.6 ডেসিমি, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কী হলো 56/10 ডেসিমিটার হয়ে গেল। আমি এই দশমিকটা তুলে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমি ধরি আর, এটা কী হবে না ব্যাসের অর্ধেক মানে 56/10 গুণিতক 2 দিয়ে কেটে দাও 28, তাহলে হচ্ছে 28/10 ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো ব্যাসার্ধ। আর কি বলেছে লম্ব, এত মিটার লম্বা, তাহলে উচ্চতা কত বলেছে, উচ্চতা এই সমান বলেছে না 2.5 মিটার হয়েছে। তাহলে এই মিটারকে আমি কি করব না ডেসিমিটার করে যাও, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। দেখো মিটার থেকে ডেসিমিটার মাত্র একটা ঘর, মানে 10 দিয়ে গুণ করব, তাহলে 2.5 × 10 এত ডেসিমিটার মানে কত হলো 25 ডেসিমিটার, ঠিক আছে। 10 দিয়ে গুণ করলে দশমিকটা কী হয় এক ঘর ডান দিকে সরে যায় হয়েছে। তাহলে আমি ব্যাসার্ধ পেলাম, উচ্চতা পেলাম, তাহলে আমার কি করতে হবে না পিলার ঢালাই করতে কত ঘন সেমি মানে আয়তন বার করতে হবে। তাহলে আমি কি বলতে চাইছি যে একটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন কি হবে না সূত্র বলো পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার, পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার। তাহলে
পাই আর স্কোয়ার এইচ, তাহলে পায়ের জায়গায় মান বসাও 22/7, আর মানে কত না এই যে 28, তাহলে 28/10 তার হোল স্কোয়ার, আর এইচ কত 25, ঠিক আছে। তাহলে হলো 22/7 ইন্টু 28/10 হোল স্কোয়ারটাকে কী করবে না সুবিধার জন্য এটাকে দুবার গুণ করে লিখে দাও, 28/10 গুণিতক 28/10 25, ঠিক আছে। 7 দিয়ে কেটে 7 4 28 হয়েছে, 5 দিয়ে কেটে 5 5 25, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কেটে 5 দুগুণে 10, এই 2 4 কেটে 2, এই 2 কেটে গেল, তাহলে পড়ে আছে 22 ইন্টু 28, তাহলে গুণ করে দাও, 28কে 22 দিয়ে গুণ করে দাও, 56 6 6, তাহলে কত হলো 616 ঘন ডেসিমিটার। এটা কটা পিলারের আয়তন গো? একটি পিলারের আয়তন। আমাকে বলেছে দুটি পিলার ঢালাই করতে, তাহলে অতএব কি না দুটি পিলারের আয়তন, তাহলে একটার জন্যে 616, দুটোর জন্য কত হবে না 616 গুণিতক 2, এত ঘন ডেসিমিটার, তাহলে কত হয়ে গেল 1232 ঘন ডেসিমিটার হয়ে গেল তোমার আয়তন। তাহলে প্রথমে কি করলাম দেখো, অঙ্কর মেন হচ্ছে ইউনিট, ইউনিট কিন্তু তোমাকে এক ইউনিটই সব রাখতে হবে। একটা ডেসিমিটার দিয়েছিল, একটা মিটার দিয়েছিল, আমি ছোটোতে কনভার্ট করে দিলাম, ডেসিমিটারটা রাখলাম, তুমি সেন্টিমিটারও করতে পারো, কিন্তু ওরা এখানে একটা উত্তর চেয়েছে দেখো যে কত ঘন ডেসিমিটারে, তাহলে আমাকে উত্তরটা শেষকালে ডেসিমিটারে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। আর এই মিটারকে ডেসিমিটার নিয়ে গেলাম 10 দিয়ে গুণ করে, এইবার আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পায়ের মান বসালাম, আর এর মানটা বসালাম, আর এইচ, এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই আর এর মানটা আমি দুবার লিখলাম, কাটাকুটি করে 612 হলো একটা পিলারের আয়তন, তাহলে দুটো পিলারের আয়তন কত হবে না এটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমার প্রথমটার উত্তর হয়ে গেল যে কত মশলা লাগবে, ঠিক আছে। পরেরটা দেখো কী বলে যে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে। প্লাস্টার করা মানে কি, ধরো এটা একটা পিলার, পিলারে প্লাস্টার করা মানে কি, একটা পিলারের তো আর সেই তলার দিকে ওপর দিক প্লাস্টার করা, এই দুটো তো জাম থাকে, তাহলে প্লাস্টার করা মানে কি বক্রতলে ক্ষেত্রফল, বক্রতলে ক্ষেত্রফল বার করতে হবে। ওই জন্য দেখো এখানে লিখেছে বর্গমিটার, এখানে কিন্তু ঘন নয়, এটা কিন্তু আয়তন বার করতে বলেনি, তাহলে এটা কি হবে বর্গ মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। আমি তাহলে দেখো এইখানটা একটু মুছছি, এটা লিখে নাও। তাহলে দেখো আমার ব্যাসার্ধ আছে, উচ্চতা আছে, সবই ডেসিমিটারে আছে, এখানে মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি শেষকালে মিটারে কনভার্ট করে নেবো। তাহলে প্রথমে হচ্ছে এইটা, এবার আমি কি বার করতে চাইছি, অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কার না একটি পিলারের, একটি পিলারের, একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কত হবে সূত্রটা 2 পাই আর এইচ এত বর্গ ডেসিমিটার, কারণ ইউনিটগুলো সব ডেসিমিটার আছে, ঠিক আছে। তাহলে 2 পাই মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 28/10, এইচ এর মান হচ্ছে 25, 7 দিয়ে কেটে 7 4 28, 5 5 25, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, তাহলে কী হলো না 22 ইন্টু 5 4 20, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 440 এত বর্গ ডেসিমিটার। একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে না দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে না এই 440কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 880 এত বর্গ ডেসিমিটার। এবার দেখো লক্ষ্য করো, এরা বলেছে যে প্রতি বর্গ মিটারে, আমার বেরিয়েছে বর্গ ডেসিমিটার, তাহলে তো হবে না, তাহলে এটাকে মিটারে করতে হবে। তাহলে বলো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে একটা ঘর, যেহেতু বর্গ আছে তাহলে একটা ঘর মানে কি একের পিঠে 0 দিয়ে ভাগ করতে হবে, ডেসিমিটার থেকে মিটারে আসছি মানে বাঁ দিকে আসছি, তাহলে একের পিঠে একটা 0 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু যেহেতু বর্গ আছে তার জন্য একের পিঠে দুটো 0 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 880/100 এত বর্গ মিটার। দেখো একটা 0 একটা 0 কেটে গেল, মানে হচ্ছে 8.8
বর্গমিটার। তাহলে কি হলো না দুটো পিলারের বক্রতলে ক্ষেত্রফল বেরিয়ে গেল 8.8 বর্গমিটার। এবার ওরা কি বলেছে না প্রতি বর্গমিটারে 125 টাকা খরচা হচ্ছে, তাহলে মোট খরচ বার করতে হবে। তাহলে এখানটা মুছছি দেখো আমি একটু। অতএব আমি বলবো এবার যে মোট খরচ, তাহলে অতএব প্লাস্টার করতে মোট খরচ কত হবে না প্রতি বর্গমিটার 125 টাকা। তাহলে হবে এই 8.8 গুণিতক 125 এত টাকা। তাহলে এই গুণটা করলে কত হবে দেখে নাও, 8.125 গুণিতক 8.8, তাহলে এই গুণটা হচ্ছে তোমার 1100 টাকা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রথমে একটি পিলারের বক্রতলে ক্ষেত্রফল বার করলাম 440 টাকা, তারপর কি করলাম দুটি পিলারের বক্রতলে ক্ষেত্রফল বার করলাম, যেটা বেরোলো তাকে কি করলাম না বর্গ মিটারে কনভার্ট করলাম, কত দিয়ে ভাগ করে 100 দিয়ে ভাগ করে। ঠিক আছে, কারণ কি ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু ডেসিমিটার থেকে কিসে গেলাম বর্গ মিটারে গেলাম, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলাম, যেটা বেরোলো তাকে 125 দিয়ে গুণ করে যেটা হলো সেটা হয়ে গেছে আমার উত্তর। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের অঙ্কটা 5 নম্বর অঙ্ক কি বলছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার বিশিষ্ট লম্বা একটি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে ঘন কতটা আছে, তার মানে আমাকে কি করতে হবে আবার আয়তন বার করতে হবে। তাহলে আমি কি বলতে চাইছি না গ্যাস সিলিন্ডারের ব্যাস ওরা বলে দিয়েছে। ঠিক আছে, অন্তর্ব্যাস মানে ভেতরের দিকের ব্যাসটা কি বা আমরা ব্যাস ধরছি, কত বলেছে 2.8 ডেসিমিটার। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 28/10 ডেসিমিটার। ঠিক আছে, আর তাহলে ব্যাস যদি বলে দেয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলে দাও তোমরা। ব্যাসার্ধ কি করে পাবো না ব্যাসকে 2 দিয়ে ভাগ করে, তাহলে 28/2 গুণিতক 10, 2 দিয়ে কেটে দাও 14, মানে 14/10 ডেসিমিটার হচ্ছে কি না তার ব্যাসার্ধ হয়েছে। আর উচ্চতা বলে দিয়েছে দেখো, তাহলে ব্যাসার্ধর পাশে কি লিখবো আর লিখে দাও, ব্যাসার্ধর পাশে আর লিখে দাও। উচ্চতার পাশে কি লিখবো এইচ, কত বলেছে 7.5 ডেসিমিটার, উচ্চতা বলছে 7.5 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র বলে দাও। আয়তন কেন বার করো না, ঘন কতটা আছে ঘন ডেসিমিটার গ্যাস, তাহলে আয়তন কি হবে না আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সূত্র হচ্ছে কি না পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার হয়েছে। তাহলে এত ঘন ডেসিমিটার হয়ে গেল, তাহলে মান বসিয়ে দাও। পায়ের মান হচ্ছে 22/7, তাহলে আয়তন কী হবে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে পাই মানে 22/7, আর মানে হচ্ছে 14/10 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে এটাকে 7.5কে করে নাও যে 75/10 ডেসিমিটার, তাহলে এটা হয়ে গেল 75/10। আর আমি কি বলেছি না আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্যে 22/7 14/10 এটাকে দুবার লিখে দাও 14/10 ইন্টু 75/10, তাহলে 7 দুগুণে 14 কেটে গেল হয়েছে, 2 দিয়ে কেটে 2 5 10, 5 15 75, 2 দিয়ে কেটে 11, 2 দিয়ে কেটে 5, 5 3 15, তাহলে কি পড়ে আছে 11 ইন্টু 14 ইন্টু 3/10, 11 ইন্টু 14 ইন্টু 3/10, তাহলে এটা গুণ করো 3 14 42কে 11 দিয়ে, 42 2 4 5 6 সমান হচ্ছে কত না 462/10 এত ঘন ডেসিমিটার। 462/10 এত ঘন ডেসিমিটার। এবার কোশ্চেনটা কি বলেছে যে প্রতি টোটাল এই যে গ্যাসের ওজন বলে দিয়েছে এত কিগ্রা, এই 15.005 কিগ্রা। তাহলে এই প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, তোমাকে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজনটা বার করতে হবে।
ঠিক আছে। তাহলে আমি কি লিখছি দেখো, যে এইটা এই 462/10 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত না 15.015 কিগ্রা হয়েছে, এটা বলেছে। তাহলে এটাকে আমি কিলোগ্রামকে গ্রামে করে দাও, তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000 দিয়ে গুণ করলে দশমিকটা 3 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে 15.15 এত গ্রাম, এই দশমিকটা এইদিকে 3 ঘর সরে যাবে, ঠিক আছে হলো। তাহলে এটা হচ্ছে কত 462/10 এত ঘন, এটা আমি দশমিকে করতে পারতাম, মানে এটাকে আমি লিখতে পারতাম 46.2, আমি আমার কাজের সুবিধার জন্য করলাম না, ঠিক আছে। তাহলে এত ঘন ডেসিমিটার ওজন হচ্ছে এত কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, ঠিক আছে। তাহলে কত হবে না, ধরো আমি বলছি যে 10টা জিনিসের দাম হচ্ছে 50 টাকা, তাহলে একটা জিনিসের দাম কত, মানে 50কে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাও সেরকম 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে 15015/462/10, তাহলে কত হচ্ছে 15015/462 × 10, তাহলে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে দেখো কত বেরোচ্ছে না 15015 ডিভাইডেড বাই 462 হয়েছে, ডিভাইডেড বাই 462। আচ্ছা দেখো, এটা যদি তুমি ভাগ করো এই 462কে 15 দিয়ে, এটা তো আলাদা করে ভাগ করে নেবে, দেখবে এটা বেরোবে 15015 ডিভাইডেড বাই 462, এটা বেরোচ্ছে 32.5, এটা ভাগ করে দেবে 32.5 বেরোচ্ছে, আর তার সঙ্গে 10 গুণ আছে, তাহলে 325 গ্রাম হয়ে গেল এর উত্তর। তাহলে আমাদের 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হয়ে গেল না 325 গ্রাম, ঠিক আছে। দেখে নাও অঙ্কটা একবার। দেখো পরের অঙ্কটা 8 নম্বর অঙ্ক, বলেছি যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে কি করে না 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাইপটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। এখানে একটা হিন্স দিয়েছে যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, মানে প্রথমে যে কিলোলিটারে আনতে হবে, তো তাই প্রথমে লিটারে আনতে গেলে 1 ঘন ডেসিমিটার মানে ডেসিমিটার আনতে হবে, তারপরে আমাকে কি লিটার আনতে হবে। দেখো এই যে ঘন কথাটা ইউজ করেছে না, তার মানে কী করতে হবে অ্যাকচুয়ালি আয়তন বার করতে হবে। আর এখানে দেখো তোমাদের এটা দেখতে পাচ্ছি যে ব্যাস দিয়েছে কিন্তু লম্বা দেয়নি। এই যে 2500 মিটার জল সেচ করে না, মানে ধরো এটা একটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে, এই পাইপটা যেখানে পড়ছে সেই 2500 মিটার বেগে পড়ছে, এই গল্পটা এই যে 2500 মিটার পড়ছে সেচ করতে, এটাই হচ্ছে তার হাইটটা, এই ক্ষেত্রে এই পাইপের হাইটটাই হচ্ছে 2500 মিটার, ঠিক আছে। তাহলে আমি বলতে চাইছি পাইপের ব্যাস বলেছে 14 সেমি, দেখো আমি সেমিকে ডেসিমিটার আনছি, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেমি, তাহলে ডেসির সঙ্গে সেমি কটা পার্থক্য একটা, তাহলে সেমি থেকে ডেসি বাঁ দিকে আসতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1.4 সেমি। এটা কি বলেছে, এটা ব্যাস বলেছে, এই 1.4টা লিখার দরকার নেই, এটা সেমি হয়েছে। তাহলে ব্যাসার্ধ বার করব, ব্যাসার্ধ আর সমান কত হবে, এই 14/2 গুণিতক 10, 2 দিয়ে কেটে 7, মানে 7/10 সেমি হয়েছে। আর উচ্চতা আমি কি বললাম, এই যে যত মিটার মিনিটে সেচ করছে এটাই হচ্ছে তার উচ্চতা, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা এই সমান হচ্ছে 2500 মিটার, এটা ডেসিমি হবে, হ্যাঁ 2500 ডেসিমি, এইখানেও হবে ডেসিমি হচ্ছে, সেমি থেকে ডেসিমি, তাহলে মিটার থেকে ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 1 ঘর ডান দিকে সরতে হবে, তাহলে হবে 2500 × 10 মানে 2500 এত ডেসিমিটার হলো। তাহলে এবার আয়তন বার করো, অর্থাৎ আয়তন মানে কি 1 মিনিটে জল সেচ করে হয়েছে, তাহলে 1 মিনিটে জল সেচ করে কত হবে, কত আয়তন মানে πr² এত ঘন ডেসিমিটার।
তাহলে পায়ের মান জল চেঞ্জ করে কি হবে না পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার পায়ের মান কত বলে দাও 22/7, আর এর মান কত 7/10 তার হোল স্কোয়ার ইন্টু এইচের মান কত 2500 এত ঘন ডেসিমিটার। তাহলে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 2500। তাহলে একটা শূন্য এই দুটো শূন্য কেটে দাও, 7 কেটে দাও। তাহলে এই গুণটা দেখো 22কে 7 দিয়ে গুণ করো, তাকে 25 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে 22কে 7 দিয়ে তাকে 25 দিয়ে 25, 26, 27, 17, 2, 5, 6, 7, 8। তাহলে এটা হয়ে গেল 3850, আর এখানে একটা 0, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার হয়ে গেল এই গল্পটা, ঠিক আছে। এবার এখানে বলেছে দেখো 1 ঘন ডেসিমিটার মানেই হচ্ছে 1 লিটার, ঠিক আছে। তাহলে এইটাকে আমি বলতে পারি 38500 লিটার, 38500 লিটার হয়েছে। এইবার দেখো আমাকে বলেছে কত না, আমাকে বলেছে 1 ঘন্টায় কত লিটার সেচ করবে। তাহলে অতএব কি বলবো না 1 ঘন্টা, তোমরা বলো 1 ঘন্টা মানে কত মিনিট, আমার দেখো 1 মিনিটে বেরিয়েছে, তাহলে 1 ঘন্টায় জল সেচ করবে কি হবে না 1 ঘন্টা জল সেচ করবে 1 মিনিটে যা বেরিয়েছে তার সঙ্গে 60 গুণ হবে নিশ্চয়ই। তাহলে 38500 ইন্টু 60 এত লিটার। দেখো এটা গুণটা কত হচ্ছে, তাহলে এত লিটার হয়ে গেল তোমার কি না 1 ঘন্টায় চেঞ্জ করবে, কিন্তু ওরা কিসে চেয়েছে লিটারে চায়নি, কিলো লিটারে চেয়েছে। তাহলে এটা হয়ে যাবে 231 4টে 0 বাই এখানে 3টে শূন্য দিয়ে গুণ করে দাও কিলো লিটার। তাহলে 1 1 1 1 1 1 কেটে গেল 2310 কিলো লিটার হয়েছে। তাহলে উত্তর হয়ে গেল 2310 কিলো লিটার 1 ঘন্টায় সেই পাইপটা জল সেচ করবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা চোঙের যে যে সূত্রগুলো আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আয়তন এগুলো শিখলাম, আর তার সঙ্গে আমরা 3 থেকে 4টে অঙ্ক করলাম সলভ, ঠিক আছে। ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করলাম। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই আরও যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আর ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আছে আমরা সেগুলো সলভ করে দেবো, ঠিক আছে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।